নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। উত্তরবঙ্গের শিল্পোন্নয়নের উদ্দেশ্যে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজার নর্থ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে চা শিল্প, পাম তেল উৎপাদন সহ বিভিন্ন শিল্পের উন্নতি নিয়ে আলোচনা হয়। বিজেপির নবান্ন অভিযানে পুলিশি বাধা। রেল স্টেশন যাওয়ার পথে লোহার ব্যারিকেড করে রাস্তা আটকে পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়ালো তুফানগঞ্জে। রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজা নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন। রবিবার সন্ধ্যায় সার্কিট হাউসে দীর্ঘক্ষণ শিল্পপতিদের সঙ্গে একাধিক সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন। চা শিল্পের পাশাপাশি বিদেশের বিভিন্ন সামগ্রী আমদানি ও রপ্তানির আরও উন্নত কিভাবে করা যায়, কি করলে শিল্পপতিদের সুবিধা হবে, সবটাই নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করলেন মন্ত্রী। কোথায় কি সমস্যা হচ্ছে, কোন কারণে শিল্পপতিদের সমস্যা হচ্ছে, সবটাই আলোচনা করলেন মন্ত্রী। নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক পুরজিৎ বক্সী গুপ্ত বলেন, তেঁতুলিয়া করিডোর চালু করার প্রস্তাব দেওয়া হয়। পাম তেল যদি করা যায় তাহলে বিদেশি মুদ্রা সাশ্রয় হবে। এরকম একাধিক শিল্প নিয়ে বিশদে তুলে ধরা হয়েছে। এদিকে ক্ষুদ্র চা চাষী সমিতির জেলা সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, এই প্রথম মন্ত্রী এতক্ষণ সময় দিয়ে চা শিল্প নিয়ে শুনলেন। চা উৎপাদনের 65% আমরা উৎপাদন করি, তা তুলে ধরা হয়েছে। আমাদের চা চাষীদের সার্বিক উন্নয়নের বিষয়টি তুলে ধরা হয়। অন্যদিকে সংগঠনের সহকারী সভাপতি তথা শিল্পপতি অনুজিৎ কুমার মুখোপাধ্যায় বলেন, আমি ইচ্ছে করলে কলকাতা থেকে শিল্প করতে পারতাম, এতে আমার খরচ কম হতো, কিন্তু আমার লক্ষ্য উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি অনেক এগিয়ে যাক ও কর্মসংস্থান হোক। মন্ত্রী বলেন, সোমবার রানীনগরে অনুষ্ঠানে যোগ দিতে এসেছি। এদিন শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ওখান থেকে ভার্চুয়াল ইনগ্রেশন করছেন এবং তাই আমাদের বলা হয়েছিল রানীনগর থাকতে, আমরা তাই জন্য ফিজিক্যালি প্রেজেন্ট এখানে। মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস তিনিও এসছেন। আমরা থাকবো যে সময় ভার্চুয়ালি ইনগ্রেট করবেন অনারেবল চিফ মিনিস্টার ফ্রম কলকাতা। অন্য উদ্বোধনও আছে, তার সঙ্গে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, ইচ্ছে প্রকাশ করেছিলাম এই দুদিন আগে বেঙ্গল ন্যাশনাল চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তাদের পিএনসিসিআই তো খুব পুরোনো, তো তারা বলছিলেন তাদের নর্থ বেঙ্গল ইউনিটও একটা আছে। ইটস হ্যাপেন যেহেতু আমি আসে বললাম যে তাহলে যারা আছেন এক্সিকিউটিভ কমিটি তাদের সঙ্গে দেখা হবে। সেটা কথা বলতে গেলে মোটামুটি এখানে কি বিষয় বস্তু সবটা জানা এবং কি প্রবলেম সমস্যা ইত্যাদি এগুলো জানার একটা আছে। তাদেরও ভাবনা চিন্তা আছে, আগামী দিনে সেটা বলবে। আরও ট্রেড ফেয়ার ইত্যাদি আসছেন, তারা একটা প্রস্তুতি নিচ্ছেন, সেটা কলকাতায় হবে, এগুলো আলোচনা হচ্ছে। সমন্বয় রাখা, আর কিছু না। বিষয়টা হচ্ছে আমরা কলকাতাতে আছি, তো আমরা এখানে এসেছি যখন একটা সমন্বয় রাখা দরকার সারা পশ্চিমবাংলায়, সেই সমন্বয়টা রাখার জন্য, আর কিছু না। এরকম কোনো প্রস্তাব নয়, নো ডিক্লারেশনস। আজকে আমরা শুধু এই তো প্রথম মিটিং আমি বেঙ্গল বিএনসিসিআই। কালকে যে রানীনগর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারে যাবেন, সেখানে প্রচুর ইন্ডাস্ট্রি যারা একদম স্টার্টিং সময় থেকে যারা জমি নিয়েছিল কিছু করেনি, বেশ কিছু জমি আবার ফিরিয়েও নিয়েছে WBIDC, আবার অনেকে ভ্যাকেন্ট রেখে দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইউনিটকে রেখে। তো সেগুলো তো ম্যাডাম অন্য ইন্ডাস্ট্রি কাজেও লাগাতে পারেন, এই নিয়ে কি? আমি যেটা বলছি যে WBIDC যে পার্কস আছে কিংবা WBIITC যেটা আছে, ক্লাস্টার্স আছে, IGCসগুলো আছে, এগুলো সমস্তই আমরা একটা রিভিউ করেছি যে, এবং দেখা গেছে খুব সংক্ষেপে যদি বলতে হয় যে কোভিডের জন্য যারা আরম্ভ করতে পারেনি তাদেরকে সে এক্সট্রা টাইম যেমন দেওয়া হচ্ছে, কিন্তু এর বাইরে কিছু কিছু জায়গা আছে এই পার্কসগুলোতে নিয়েও কোনো একটা লিটিগেশন হয়েছে, তো সেগুলো যতটা তাড়াতাড়ি লিটিগেশন মুক্ত করা, এবং তার জন্যে আইটিসি, ওয়েস্ট বেঙ্গল আইটিসির যিনি MD আছেন আমার দফতরেরই সেক্রেটারি তিনি, এবং IITCতে আমাদের প্রাক্তন যিনি চিফ সেক্রেটারি ছিলেন তিনি আছেন অ্যাজ MD। দুজনকে বললাম বিষয়টা যদি লিটিগেশনস যেগুলো আছে মুক্ত করা যায়, কারণ অনেকেই ইচ্ছুক, যেটা আপনিও বলছেন, যাতে ওইগুলো জটিলতা থেকে মুক্ত হলে আমরা অন্যান্যদেরও দিতে পারি। দাবি হচ্ছে আমরা সিঙ্গেল উইন্ডো চাইছি, যেখান থেকে আপনারা সমস্ত কিছু এক ছাদের তলায় সব কিছু পাওয়া যায়। এন্টারপ্রেনারকে যেন ডোর টু ডোর যেতে না হয়।
সেকেন্ডলি হচ্ছে ফায়ার লাইসেন্সটা যেন জলপাইগুড়িতে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সগুলোতে হতে পারে। আর তেঁতুলিয়া কলেজ কমিউনিকেশনটা যদি ভালো হয় তাহলে কমিউনিকেশনটা ডেভেলপ করলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা খুব ভালো এগিয়ে যাবে। আর সেকেন্ডলি আমরা এখানকার এখন হচ্ছে এডিবল অয়েলের ক্রাইসিস চলছে ইন্ডিয়াতে, বাইরে থেকে ইম্পোর্ট হচ্ছে, বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে। এখানে পাম অয়েল, এখানে আইডিয়াল ক্লাইমেট সয়েল ফর কাল্টিভেশন অফ পাম অয়েল ইন্ডাস্ট্রি, পাম অয়েল ইন্ডাস্ট্রি। সুতরাং এখানে যদি পাম অয়েলকে যদি আমরা এনকারেজ করতে পারি তাহলে অনেক বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে এবং এখানে প্রচুর এমপ্লয়মেন্টও রুরাল এমপ্লয়মেন্টও জেনারেট করতে পারে। রুরাল এমপ্লয়মেন্ট প্লাস এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস হতে পারে। এটা কে আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার ডক্টর শশী পাজা সঙ্গে আমাদের মিটিং ছিল নর্থ বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের। থেকে আজকে আনন্দর ব্যাপার হচ্ছে কি আমাদের অনারেবল মিনিস্টার ডক্টর শশী পাজা যে এতটা সময় দিল। আজ পর্যন্ত আমরা উত্তরবঙ্গ থেকে কোনো ইন্ডাস্ট্রি মিনিস্টারের কাছে এতটা সময় পাইনি নিজের প্রবলেমসগুলোকে আগে নিয়ে যাওয়ার জন্য। যেটা সেকেন্ড যেটা আমি বললাম কি আজকে অ্যাজ এ ইন্ডাস্ট্রি আমি চালাই জলপাইগুড়িতে, এই ইন্ডাস্ট্রি তো আমার খুব ক্লোজ, কলকাতায় করলে খুবই সুবিধা হয়। কেন কি আমার এখানে মেটেরিয়াল আসতে 600 কিলোমিটার যেতে 1200 কিলোমিটার পথে যেতে। আজকে যেটা সব থেকে আমার যেটা নিজের ইচ্ছে, আমি নর্থ বেঙ্গলকে কী করে ডেভেলপ করবো, কটা এমপ্লয়মেন্ট দেবে, ওটা আমার হচ্ছে ড্রিম প্রজেক্ট। আমরা রিসেন্টলি আপনারা জানেন, আগেও আপনারা কভার করেছেন, আমরা ফার্স্ট ম্যানুফ্যাকচারার ছিলাম বেঙ্গলে ডিউরিং কোভিড অক্সিজেন কনসেন্ট্রেটর। আমরা গাড়ি তৈরি করে সাপ্লাই করেছি। কিছুদিনের মধ্যে একটা বড় গাড়ি তৈরি করব যেটা ভারতবর্ষতে ওই গাড়িটা এখনও পর্যন্ত কারো কাছে নেই, এটা আলোড়ন সৃষ্টি করবে ওই গাড়ি। এটার নাম হচ্ছে হ্যাজমাদ ভেহিক্যাল, মানে ম্যানমেড কোনো ডিজাস্টার হলে ইয়া ন্যাচারাল ডিজাস্টার, এই গাড়িটা সব কিছু করতে পারবে। আর যেটা ফিউচার প্ল্যান হচ্ছে, যেটা হলে আমার এটা ড্রিম প্রজেক্ট কি যেটা ফায়ার ট্রাকস ফর এয়ারপোর্টস, আমরা জার্মান কোলাবোরেশনের সাথে অলরেডি টাই আপ হয়েছি। ম্যাডামকে সেটা বলেছি, ম্যাডাম প্রচণ্ড হ্যাপি হচ্ছে। এই কোম্পানিটার নাম হচ্ছে WISS, জার্মান আর পলিশ কোম্পানি। তো ওই কোম্পানিটা আমাদের এখানে হোপফুলি কিছুদিনের মধ্যে একটা প্রোডাকশন স্টার্ট হবে, আমরা একটা অর্ডার পেলাম। তো তখন আপনাদের সবার সহিত ম্যাডাম খুব গর্বিত কি বেঙ্গল থেকে এরকম একটা জিনিস তৈরি হবে, আবার জলপাইগুড়ি থেকে। আমি যা করব সব জলপাইগুড়ি থেকে। আমার যেটা ফিউচারও হচ্ছে কি ট্রাইবসের ও জলপাইগুড়ির যত ট্রাইবসের আছে ওর থেকে জিনিস তৈরি করে এক্সপোর্ট করা। এখন যেরকম চা আমরা বিক্রি করে দিচ্ছি অকশন হাউসে, 250 টাকা কিলো বিক্রি করি, ওরা বিক্রি করছে 2500 4000 করে টাকা। আমার যেটা ড্রিম হচ্ছে কি একটা ব্লেন্ডিং সেন্টার করে এখানে আমি ম্যানুফ্যাকচারিং করবো। আই উইল পুট আপ আ ব্লেন্ডিং সেন্টার অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল ডিমান্ড করে, নট টু গিভ টু এনি অকশন হাউস, ইট উইল বি ডাইরেক্টলি এক্সপোর্ট হবে বিদেশে পুরো। এটা আমার হচ্ছে ড্রিম প্রজেক্ট। এখন আপনাদের সহযোগিতা থাকলে এটা নিশ্চয়ই হবে। জলপাইগুড়ির রানীনগর শিল্প বিকাশ কেন্দ্রে উদ্বোধন হলো বহুজাতিক ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার নতুন ইউনিটের। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শশী পাঁজা, উদয়ন গুহ, বুলু চিকবড়াইক সহ অন্যান্যরা। রানীনগর শিল্প বিকাশ কেন্দ্রে বহুজাতিক ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থা কোকা কোলার কারখানা রয়েছে দীর্ঘদিন ধরেই। সংস্থার ব্যবসা বাড়াতে এবার অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি আরও একটি নতুন প্ল্যান্ট তৈরি করেছেন তারা। নতুন এই প্ল্যান্টেরই ভার্চুয়ালি আন্তর্জাতিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বহুজাতিক ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার নতুন এই ইউনিটের মধ্যে দিয়ে প্রচুর কর্মসংস্থান হবে বলে জানান মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী বলেন, এই পানীয় সংস্থার জন্য 600 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। 66% মহিলা চাকরি করেন এই সংস্থায়। শুভ প্রয়াস যে আজকে জলপাইগুড়ির বুকে দ্বিতীয় কোকাকোলার আরেকটা কোম্পানি হলো। প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। এত ডিলার্স, এত দোকানে দোকানে বিক্রি হবে, এত মানুষ তার সঙ্গে যুক্ত হবেন। তো এটা একটা ভালো প্রয়াস। যত বেশি ইন্ডাস্ট্রি হবে তত বেশি কর্মসংস্থান হবে, এই লক্ষ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এগিয়ে যাচ্ছেন। আমরা কোকাকোলা কোম্পানিকে ধন্যবাদ জানাই যে তারা আবার একটা প্রায় 6000+ crores রুপিস খরচা করে আরেকটা ভার্টিক্যাল প্ল্যান্ট তারা এখানে তৈরি করলেন। এতদিন এখানে বটলিং প্ল্যান্ট হতো, এখানে আবার নতুন করে এখানে প্ল্যান্টও হচ্ছে, বটলিংও হবে। তো এটা একটা আমাদের জলপাইগুড়ির জন্য
বিশেষ প্রাপ্তি বাংলার জন্য বিশেষ প্রাপ্তি। মহিলাদের প্রাধান্য দেওয়া হচ্ছে এবং এখানে অবশ্যই প্রায় 66% ওমেন এমপ্লয়মেন্ট হচ্ছে, এটাও সব থেকে বড় জিনিস। আমরা খুব খুশি যে আজকের এই অনুষ্ঠানে আমি এখানে রয়েছি, আমার সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার আমাদের মাননীয় মন্ত্রী শশী পাজাও আছেন। আমার মনে হয় তিনি আরও ভালো করে বলতে পারবেন। করোনায় আক্রান্ত এমপি জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়। এই নিয়ে তিনি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন। শুভেন্দু অধিকারীর র্যালি করার পর তিনি অসুস্থতা বোধ করেন। এরপর গতকাল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন তিনি। তার কোভিড টেস্ট করা হয়। আজ সন্ধ্যায় তার পজিটিভ রিপোর্ট আসে। রাতে তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। গতকাল সকাল থেকেই শরীরটা খুব খারাপ লাগছিল, তো হসপিটালে দেখাতে গেলাম। চিকিৎসক বললেন যে আপনাকে ভর্তি হওয়া ভালো, একটু অবজারভেশনে থাকা ভালো। তাই ভর্তি হয়ে গেলাম, কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হলো। পরে জানতে পারলাম যে আমার কোভিড টেস্টে পজিটিভ এসছে। এখন আমাকে কয়েকদিন চিকিৎসক বলেছে কয়েকদিন হসপিটাল থাকতে, সুস্থ হয়ে গেলে বাড়িতে হোম আইসোলেশনে থাকার পর আবার নর্মাল স্বাভাবিক জীবনে ফিরে। সামনেই পুজো, তবে তার আগে ডুয়ার্সের কিছু চা বাগানে বোনাস সহ অন্যান্য বিষয় নিয়ে শ্রমিক অসন্তোষ লাগাতার দেখা যাচ্ছে। অপরদিকে মালবাজার মহকুমার শামসিং চা বাগানের মালিক পক্ষ চা বাগানের দায়িত্ব গত 1 সেপ্টেম্বর থেকে ছেড়ে দিয়েছেন। অন্যদিকে বানারহাটের হলদিবাড়ি চা বাগানেও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। যখন রাজ্য সরকার বারে বারে বলছে সমস্ত চা বাগানের শ্রমিকদের পাশে থাকবে সরকার, শ্রমিকদের সব রকম সুযোগ সুবিধা দেখবে রাজ্য সরকার, তখন ডুয়ার্সের কিছু চা বাগানে এইভাবে শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে। মালবাজার ব্লকের মানাবাড়ি চা বাগানের শ্রমিকেরা বেশ কয়েকদিন ধরে 20% বোনাসের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে চা বাগানে। শ্রমিকদের দাবি, চা বাগান কর্তৃপক্ষ 13% বোনাস দিচ্ছে, কিন্তু আমাদের 20% বোনাসই লাগবে। তাই পুজোর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এই চা বাগানে। অন্যদিকে মালবাজার মহকুমার মেটেলি ব্লকে শামসিং চা বাগানের শ্রমিকেরাও সমস্যায়। গত কয়েকদিন যাবৎ গেট মিটিং করছে শ্রমিকেরা। জানা গেছে শামসিং চা বাগানের দায়িত্বভার 1 সেপ্টেম্বর থেকেই ছেড়ে দিয়েছেন বাগান কর্তৃপক্ষ। বিষয়টা জানার পর থেকে বাগানে গেট মিটিং হচ্ছে। উল্লেখ্য, চা বাগান কর্তৃপক্ষ শ্রমিক ইউনিয়ন সহ সমস্ত প্রশাসনিক স্তরে চিঠি দিয়ে জানিয়ে দেয় যে গত 1 সেপ্টেম্বর থেকে শামসিং চা বাগানের দায়ভার নেবে না বাগান কর্তৃপক্ষ। এর ফলে পুজোর মুখে বিপাকে পড়েছে বাগানের প্রায় 1500 শ্রমিক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে, চা বাগান কর্তৃপক্ষ হাত তুলে নিলে কি হবে শ্রমিকদের মজুরি? কে দেবে এই টাকা? যদিও বাগানে বাগান বন্ধের কোনো নোটিশ জারি করেনি বাগান কর্তৃপক্ষ। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেস প্রভাবিত আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্য সরকার একে সব চা বাগান খুলে দিচ্ছে, শ্রমিকদের পাশে সবসময় রয়েছে সরকার। কোনো কোনো বাগানে যদি সমস্যা থাকে তাহলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে হবে। এ ব্যাপারে তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় সরকার 7টি চা বাগান অধিগ্রহণের কথা বলেছিল, 1000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিল, আজও সেই কথা রাখেনি। পাশাপাশি রাজ্য সরকার খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে চাল আটা দিচ্ছে, বিভিন্ন অনুদান দিচ্ছে। আস্তে আস্তে সব বন্ধ চা বাগান খোলার ব্যবস্থা করেছে। এবারও 20% বোনাস হচ্ছে, ঘোষিত হয়েছে। কোথাও যদি বিক্ষিপ্ত কোনো সমস্যা থাকে তা আলাপ আলোচনার মধ্যে মিটে যাবে। এ নিয়ে কোনো সমস্যা নেই, আলাপ আলোচনা করে এটা মিটিয়ে ফেলা যাবে। আর রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। যে কোনো জিনিসই এরকম হতে পারে না যে আলাপ আলোচনার মধ্যে মিটবে না। সুতরাং কোথাও একবারের বদলে 2বার বসতে হতে পারে, 3বার বসতে হতে পারে, কিন্তু এটা আমরা নিশ্চিত কোনো ধরনের সমস্যা থাকলে তা আলাপ আলোচনার মধ্যেই মিটে যাবে। কেউ যদি দায়ভার ছেড়ে দিয়ে থাকেন, এবার তার তো একটা সুইচ টেপা সুইচ বন্ধ করা নয়। আমি 1 তারিখ কেউ ছেড়ে দিয়েছে, 2 তারিখ সরকার সুইচ চালিয়ে তো হচ্ছে, অন্য কাউকে সেখানে দায়িত্ব দিয়ে দিতে পারেন না। এটা একটা প্রক্রিয়া রয়েছে, সরকারের নজরে রয়েছে। খুব শীঘ্রই এ সম্পর্কে সরকার प्रयोजनीय व्यवस्था ग्रहण करबें जाते बागान सचल থাকে। के लिए आए हैं और बनास हम लोग का बीते 5 साल हम लोग का बांध था। वो समय में हम लोग भी बहुत आंदोलन किया, जो हम लोग का बागान खोल गया और नया मालिक लिया है। और हम लोग का बीते साल में हम लोग का 8% में दिया बनास, हम लोग मान गया। और अभी हम लोग नहीं चाहते हैं कि हम लोग 8% 13% झुकने के लिए। और हम लोग नहीं चाहते हैं कि हम लोग बीसी ऐसे हम लोग का करते रहेंगे। और हम लोग जो हम लोग का 20% चाहिए, और सब लेबर हम लोग का वही चाहता है जो 20% दीजिए।
और हम लोग आंदोलन करते रहेगा, हम लोग जुलूस मीटिंग करते रहेगा। हम लोग नहीं देने से हम लोग नहीं मानेगा। তর্পণ করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। সোমবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ি দিঘিতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম অশোক শাহ। জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার বাসিন্দা তিনি। বাজারে তার দোকান রয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকালে রাজবাড়ি দিঘিতে তর্পণ করতে এসেছিলেন ৪৫ বছরের অশোক। ওই সময় কোনোভাবে জলে ডুবে মৃত্যু হয় তার। মৃত ব্যক্তির মৃগী রোগ ছিল বলে জানান তার প্রতিবেশীরা। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। আমি এসে জানতে পারলাম যে একটা লোক নিখোঁজ। ৫টা সাড়ে ৫টার সময় তর্পণ করতে নামছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা অনুমান করলাম যে জলে ডুবছে নাকি। আমাকে একজন বললো পিলারের এখানে খোঁজো। আমি ওই পিলারের ওখানে খুঁজলাম, খোঁজার পরে জলের নিচে আমি বডিটা দেখতে পেলাম। তারপরে ওদেরই একজন যায় সেই বডিটা তুললো। আজকে তর্পণ করতে এসেছিলেন? তর্পণ করতে এসেছিল। তারপরে পরবর্তীতে শোনা গেল যে উনার নাকি মিল্কি ব্যারাম ছিল। বয়স কত হবে আনুমানিক? ওই ৪০-৪৫। শিলিগুড়ি থেকে নিখোঁজ জলপাইগুড়ির তরতাজা যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গত ২৩শে আগস্ট পূর্ণেন্দু শেখর সাহা নামে সেবাগ্রাম এলাকার এক ব্যবসায়ী শিলিগুড়িতে ব্যবসার কাজে গিয়েছিলেন। হঠাৎ করে সে আর বাড়িতে ফেরেনি। সেদিন থেকে তার ফোনও বন্ধ। এই মতো অবস্থায় পরিবারের সদস্যরা থানায় একটি মিসিং ডায়েরিও করেছেন, কিন্তু আজ পর্যন্ত সেই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। কী কারণে সে মিসিং হলো তার কিছুই কারণ বুঝতে পারছেন না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন, যদিও পুলিশ সেই যুবকের খোঁজ চালিয়ে যাচ্ছেন। আমার ছেলের নাম পূর্ণেন্দু শেখর সাহা। ও গত ২৩শে আগস্ট বাড়িতে থেকে চা পাতা আনতে শিলিগুড়ি রওনা হয়, বাসে করেই যায়। কিন্তু ২৩ তারিখের পরে আমি ২৪ তারিখে থানায় এফআইআরও করি, কিন্তু এফআইআর করার পরেও আজ অবধি তার কোনো রকম টেস্ট আমরা পাচ্ছি না। মানে আজকে তো ধরেন প্রায় ১৯ দিন গত। হ্যাঁ, কোনো বন্ধ কি মানে কোনো সূত্রই তো আমি পাচ্ছি না। তা ইদানিং ও চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে লোকজন বলছে যে কিছু ঋণ পান আছে, এবং খোঁজ খবর করে দেখা যাচ্ছে যে হ্যাঁ, ব্যাংকেও ওর একটা বিজনেস পারপাসে লোন নেওয়া আছে এবং একটা গাড়ি নিছে, সেটাও ইএমআইতে আছে। সেটার কোনো ফল্ট হয়নি এ পর্যন্ত, সব ঠিকঠাক মতোই চালাচ্ছিল। কিন্তু এই মাসে যেহেতু নেই বাড়িতে, তার ওটা ড্রপ পড়ে গেছে। কি মনে হয় এর আগেও টাকা পয়সা নিয়ে কোনো বাড়িতে? না, এর আগে এরকম টাকা পয়সা নিয়ে কেউ কোনোদিনই বাড়িতেও আসে নাই। আমরা এই লোন যে ২টা নিছে সেটাও আমরা জানতাম না। কি মনে হয় আপনার, কি হঠাৎ নিখোঁজ হয়ে গেল? কোনো কি রহস্য? দেখুন, আমাদের এটা একটা অবাস্তব বলেই মনে হচ্ছে যে একটা জলজান্ত ২৯ বছরের ছেলে হঠাৎ করে এরকম নিখোঁজ, তার খোঁজ খবর নাই। আমরা গরিব মানুষ, তপশিলি জাতিভুক্ত, আমাদের আর্থিক অনটন অবস্থার মধ্যে দিয়ে চলি। আমি সেরকমভাবে ছেলেকে পয়সা করিও দিতে পারি নাই। সে বিভিন্ন লোকের কাছ থেকে সংগ্রহ করেই চলতো। এর টাকা ওকে দিত, ওর টাকা একে দিত, এইভাবে ব্যবসা বাণিজ্য করে তার সংসার সে নিজে প্রতিপালিত করত। এর পিছনে যে কি কারণ হতে পারে আমি ঠিক বুঝেই উঠতে পারছি না। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছে, পুলিশে এফআইআর করা হয়েছে। এফআইআর নাম্বারটা হচ্ছে ১৫৫৭। ঠিক, আপনার নাম? আমার নাম প্রদীপ সাহা। আর ওর নাম? আমার ছেলের নাম হচ্ছে পূর্ণেন্দু শেখর সাহা। কি করতো? ওই চা পাতা, সয়াবিন বড়ি আর ধূপকাঠির ব্যবসা করতো, পাইকারি ব্যবসা করতো। কোনো আত্মীয় স্বজনের কাছে? না, কোথাও যায়নি। সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কোথাও যায়নি। আপনার বাবা বলছেন যে কিছু ঋণ ছিল, এই ধরনের কোনো কিছু? এটা সেরে ও যাওয়ার পরে আমরা খবর পেলাম যে ওর কিছু ছিল। এটা এরকমও না যে বাড়ির ছোঁয়ের থেকে চলে যাবে, এরকম কিছু ছিল না। অন্য কি কারণ হতে পারে? অন্য কারণ তো আমরা বলতে পারছি না। এখন শিলিগুড়ির থেকে মানুষটা উধাও। শিলিগুড়ির থেকে তো একদম একটা মানুষ দিনের বেলায় তো উধাও হয়ে যেতে পারে না, না? তো সেটা তো পুলিশেরই দেখার কথা যে মানুষটা শিলিগুড়ির থেকে কোথায় গেল। যেহেতু লাস্ট লোকেশন শিলিগুড়ি, তো এটা পুলিশকে খতিয়ে দেখা দরকার। একটা মানুষ তো কোথাও যদি নিজের ইচ্ছাতেও যায়, নিশ্চয়ই কোনো বাসে, ট্রামে বা ট্রেনে উঠবে, সেটা তো পুলিশেরই খোঁজ খবর নেওয়ার কথা। ঠিক আছে, আপনার নাম দিদি? অর্পিতা দাস। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির থানা দক্ষিণ আঞ্চলিক শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।
কলকাতায় আন্দোলনরত চাকুরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগ, কেন্দ্রীয় হারে ডিএ সহ শিক্ষাক্ষেত্রের বিভিন্ন দাবি দাবা নিয়ে জলপাইগুড়ি কদমতলার এবিটিএ ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিবার্ষিক সম্মেলনে আগত প্রতিনিধিরা দাবি আদায়ের লড়াইয়ের আগামী রণনীতি নিয়ে আলোচনা করেন বলে জানালেন সংগঠনের সম্পাদক দেবব্রত ঘোষ। আজকে আমাদের থানা দক্ষিণ আঞ্চলিক শাখার ত্রিবার্ষিক দশম সম্মেলন হচ্ছে। এটা আমাদের প্রতি 3 বছর অন্তর্গত হয়ে থাকে এবং আমাদের যে থানা দক্ষিণ আঞ্চলিক শাখার যে সমস্ত সদস্য বন্ধুরা আছেন তারা মিলে আমরা সম্মেলন করছি। আগামী দিনে আমাদের পথ চলার রূপরেখা আমরা আজকে সম্মেলনের মধ্য দিয়ে স্থির করব। কি দাবি রয়েছে আপনাদের? আমাদের দাবি রয়েছে, আমাদের কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে, বকেয়া দিয়ে দিতে হবে। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্কুল সার্ভিস কমিশন পাশ করে তারা কলকাতার রাস্তায় আন্দোলনরত আছেন তাদেরকে চাকরি দিতে হবে এবং যে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে হবে। এই সমস্ত শিক্ষা এবং শিক্ষক ছাত্র এই সময় এই সংক্রান্ত বিষয়ে আরও স্বচ্ছতার পরিবেশ নিয়ে আসতে হবে। এই দাবিটা মূলত শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন দাবি নিয়ে আজকে আমাদের সম্মেলন হচ্ছে। আমার পরিচয়টা দেবব্রত ঘোষ, সম্পাদক, থানা দক্ষিণ আঞ্চলিক শাখা জলপাইগুড়ি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। অবশেষে সাফল্য ধূপগুড়ি থানা পুলিশের। গতকাল গভীর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম মল্লিকপাড়ার এক বাড়ি থেকে ধূপগুড়ি থানার পুলিশ গ্রেপ্তার করল অভিযুক্ত ধর্ষণকারীকে। উল্লেখ্য, কিছুদিন আগে ধূপগুড়িতে এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে এক প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় ওই তরুণী 5 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। নির্যাতিতা তরুণীর পরিবারের পক্ষ থেকে ধূপগুড়ি থানায় এফআইআর করা হয়। পাশাপাশি জেলা পুলিশ সুপারকেও অভিযোগ জানান ওই পরিবার। অভিযুক্ত পলাতক ছিল, তার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে রবিবার গভীর রাতে ধূপগুড়ির পশ্চিম মল্লিকপাড়ার এক বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জানা গেছে আজই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। কাশফুলের অপেক্ষায় তিস্তা পাড়ের বাসিন্দারা, যদিও এখনো দেখা নেই কাশফুলের। দুর্গাপূজা আসছে আর কাশফুলের বাগান তিস্তা নদীতে আসবে না সেটা তো আর হয় না। তাই তিস্তা পাড়ের বাসিন্দারা অতি আগ্রহে তাকে আমন্ত্রণ করে আনার অপেক্ষায় রয়েছে। যদিও এইবার রোদ বৃষ্টির কারণে সেই ফুলের দেখা এখনো মেলেনি, তাই অপেক্ষায় রয়েছেন সেই সাদা সৌন্দর্যপূর্ণ ফুল কবে তিস্তা নদীর বুকে আসবে। এখন বর্ষা শেষ, আসছে শীতকাল। নদীর বুকে জল নেই, তৈরি হয়েছে চড়া, আর সেই বালির চড়ার মাঝেই এখন বড় কাশফুলের গাছ তৈরি হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই সেই গাছে ভরে যাবে কাশফুল। সেই আশায় অপেক্ষায় দিন গুনছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। এখনো তো তিস্তা পাড়ে কাশফুল ফুটেনি, কি বলবেন? ফুটে নাই, বিশ্বকর্মা পূজার পরে ফুটবে। হ্যাঁ, দেখা যাবে আস্তে আস্তে সব। আপনারা আশায় রয়েছেন? আমরা আশা আছি, দেখতে সুন্দর লাগবে, 10 জন এসে দেখবে। কি কারণে মূলত? এবার কারণে আকাশের এই বৃষ্টি, তারপরে রোদ সেরকম নাই, এই জন্যই আস্তে আস্তে দেরি করে ফুটে। আর গত বছর এই সময় ফুটেছিল? এর আগে ফুটছিল। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। নালায় পড়ে হস্তি শাবকের মৃত্যু, মা সহ দলের অন্যান্য হাতিদের প্রাণপণ চেষ্টা বৃথা গেল, সম্ভব হলো না উদ্ধার। এক হস্তি শাবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সোমবার সকালে বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানের 30 নম্বর সেকশনে। এদিন শ্রমিকরা কাজে গেলে প্রথমে দেখতে পান নালার মধ্যে ওই হস্তি শাবকের মৃতদেহ। এরপর খবর দেওয়া হয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীদের। বনকর্মীরা এসে উদ্ধার করেন মৃতদেহটি। জানা গেছে সেটি স্ত্রী হাতি, তার আনুমানিক বয়স 8 থেকে 9 মাস। অনুমান করা হচ্ছে নালায় পড়ে গিয়ে হস্তি শাবকটির মৃত্যু হয়। মা হাতি সহ অন্যান্য হাতিরা তাকে দীর্ঘক্ষণ নালা থেকে উদ্ধার করার চেষ্টা করে। তবে বন দপ্তর সূত্রে এখনো কিছু বলা হয়নি কী কারণে মৃত্যু হয়েছে হাতিটির। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। বিজেপির নবান্ন অভিযানে যাওয়ার পথে পুলিশি বাধা, ঘটনায় চরম উত্তেজনা তুফানগঞ্জে। বিজেপির নবান্ন অভিযানে যোগদানে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনায় চরম উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকায়। সোমবার দুপুরে
স্পেশাল ট্রেনে তুফানগঞ্জ রেল স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তুফানগঞ্জ ও নাটাবাড়ি বিধানসভার বিজেপির দলীয় কর্মী সমর্থকদের। আচমকা রেল স্টেশন যাওয়ার পথে লোহার ব্যারিকেড করে রাস্তা আটকে রাখে পুলিশ বলে অভিযোগ। বিজেপি কর্মীদের স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না, অভিযোগ বিজেপি কর্মীদের। পুলিশের বক্তব্য, তাদের নবান্ন অভিযানে যাওয়ার পাস বা অনুমতি নেই, তাই তাদের যেতে দেওয়া হচ্ছে না। ঘটনায় চরম উত্তেজনা তৈরি হয় তুফানগঞ্জে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান বিজেপি কর্মীরা। ঘটনায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। এখানকার তুফানগঞ্জের যে পুলিশ প্রশাসন সম্পূর্ণ তৃণমূলের পাঁচটা পুলিশ প্রশাসন, তাই আমাদেরকে বাধা দিচ্ছে যাতে আমাদের এই অসংখ্য কর্মী সমর্থক যাতে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে না পারি। তার জন্য তারা আমাদের পথ আটকে বসে আছে। অথচ এই মূর্খগুলো জানে না যে রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন রেলের সম্পত্তি, অথচ ইনারা রেলের জায়গায় ইনারা দাঁড়িয়ে আছেন। তো ইনাদের বিরুদ্ধে যা যা আইনি পদক্ষেপ যা যা করা, এটা আমাদের দলীয় নেতৃত্ব করবে। আমরা নবান্ন অভিযান, ঘেরাও অভিযানে যাব, যদি পুলিশের ক্ষমতা থাকে তাহলে আটকে দেখাবো। এটাতে আমরা ভয় পাওয়ার কারণ নেই। আমার নাম প্রসেনজিৎ বসাক, জেলা যুব মোর্চার সহসভাপতি। তাই এখানে দেখা যাচ্ছে যে পুলিশের একটা বেরিয়েল দিয়ে আপনাদেরকে আটকে দিয়েছে, কি বলবেন বিষয়? আপনারা সকলেই জানেন যে আগামীকাল 13ই সেপ্টেম্বর এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা তুফানগঞ্জ বিধানসভা পক্ষ থেকে আজকে যখন আমরা রওনা দিচ্ছি, আমাদের তুফানগঞ্জ রেলওয়ে স্টেশনে যাচ্ছি আমরা ট্রেনে চড়বার জন্য, আমরা দেখতে পাচ্ছি যে এই দুর্নীতিগ্রস্ত সরকারের দলদাস পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছে, আমাদেরকে যাওয়ার জন্য বাধা দিচ্ছে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সবাই মৃত্যুপণ পণ করেছি এই দুর্নীতিগ্রস্ত সরকারকে পরিবর্তন করেই আমরা ছাড়বো। তাই পুলিশ যতই আমাদের আটকাবার চেষ্টা করুক, আমরা কলকাতা যাব, আমরা নবান্ন অভিযান করবই, এই আমাদের প্রতিজ্ঞা। আপনার নাম? আমার নাম পার্থসারথী সাহা। অভিযান ছিল আজকে, আপনারা রওনা হবেন, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখুন, পুলিশ প্রশাসন স্টেশনের বাইরে একদম লোহার ব্যারিকেড দিয়ে রেখেছে, আর শয় পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, বিজেপিকে যেতে দেবে না। নবান্ন অভিযান যে সেখানে আমরা আন্দোলন করব না, রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে যাব, তাও বাধা দিচ্ছে। তারা সবাই আছে, বলছে আপনাদের পারমিশন নাই, আমাদের অর্ডার এসেছে, আমরা আপনাদের যেতে দেব না। আপনারা কি পদক্ষেপ নেবেন? আমরা তো আমাদের আন্দোলন চলছে, আমরা যাবই। ট্রেন কি এসেছে? হ্যাঁ, ট্রেন দাঁড়িয়ে আছে। পুলিশ যে গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা করছে তৃণমূল সরকার, আজ কলকাতা রওনা দেওয়ার আগে বিজেপির সমর্থকদের নিয়ে ঠিক এমনই দাবি রাখলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ। তিনি বলেন, আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ডাকে নবান্ন অভিযানের জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আগামীকাল কলকাতার রাজপথ কাঁপাবে বিজেপি সমর্থকরাই বলে দাবি এই বিজেপি নেতার। গত নির্বাচনগুলোতে উত্তরবঙ্গে বিজেপি নজর কাড়া সাফল্য পেয়েছে, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী এইসব দেখে ভয় পেয়ে পুলিশকে দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের আটকানোর ব্যবস্থা করেছে। বিভিন্ন স্টেশনে বিজেপি সমর্থকদের আটকে দিয়ে এই যাত্রা রোধ করার চেষ্টা চালানো হচ্ছে অভিযোগ করেন তিনি। জলপাইগুড়ি টাউন স্টেশনে শ্যামপ্রসাদের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা দার্জিলিং মেলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। আগামীকাল 13ই নভেম্বর আমাদের সম্মানীয় সভাপতি, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ডাক দিয়েছেন এই তৃণমূল সরকারকে উৎখাত করবার জন্য নবান্নের। তো আমরা জলপাইগুড়ির থেকে সকলে আমাদের সম্মানীয় সভাপতির ডাকে নবান্ন অভিযানে যাচ্ছি। এই তোলামূল সরকার, চাকরিচোর সরকার, বালিচোর সরকার, কয়লাচোর সরকার, গরুচোর সরকার, এদেরকে উৎখাত করবার জন্য কালকে কলকাতার রাজপথ কাঁপাতে আমরা জলপাইগুড়িতে সকলে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কোন ট্রেনে যাবেন এখন? আমরা দার্জিলিং মেলে যাব। আমরা দার্জিলিং মেলে আমাদের কোচ রিজার্ভ করা আছে, সাধারণ যাত্রীদের যাতে কোনো রকম হয়রানি না হয় সেজন্য আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের জন্য কোচ রিজার্ভ করেছেন। আমরা সেই রিজার্ভ কোচেই যাব, সাধারণ যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। বলছি, অন্যান্য জায়গায় তো আপনাদের কর্মীদের আটকানো হচ্ছে, সেক্ষেত্রে কি বলবেন? আর জলপাইগুড়ির পরিস্থিতি কি? দেখুন, আমাদের বিভিন্ন জায়গায় কর্মীদেরকে আগের থেকেই হুমকি দেওয়া হচ্ছে যাতে নবান্ন অভিযানে না যাওয়া হয়। কারণ দিদিমণি জানেন, উত্তরবঙ্গে তৃণমূলের মাটি একদম নরম। উত্তরবঙ্গে তৃণমূল বলতে কিছু নেই। লোকসভায় আমরা 68টা, বিধানসভায় আমরা 54-31টা, এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে যে তাদেরকে আমরা ধুয়ে দেবো এটা দিদি বুঝতে পেরেছেন। তাই উত্তরবঙ্গের জনগণকে আটকাতে তিনি স্টেশনে পুলিশ পাঠিয়ে, তৃণমূলের গুন্ডা এই পুলিশ, তারা স্টেশনে এসে আমাদের কর্মীদের আটক করেছেন। অনেক কর্মীকে গাড়িতে করে তুলে নিয়ে গেছেন। কোনো কেস নেই, কিছু নেই, স্টেশনে কী করে তুলতে পারে? এটা আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটাকে হরণ করা হচ্ছে। আমরা ধিক্কার জানি এরকম প্রশাসনকে, এরকম তৃণমূলকে, যারা মানুষকে ভোটের সময় ছাপ্পা দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করে। আর আজ আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারের
যেটা হয় সেটা আমরা মিছিল করতে যাব কলকাতা রাজপথে, সেটাও আমাদেরকে করতে দিচ্ছে না। এত ভয় তৃণমূলের, দিদি এত ভয় পাবেন না। আগামীতে আপনাকে সরতেই হবে। আপনি যেমন যত কিছু জোর লাগান, আপনাকে সরতে হবেই। কোন কোন জায়গায় আটকানো হচ্ছে কি জানেন? আলিপুরের বিস্তীর্ণ এলাকা, কুচবিহার, এই সব জায়গা জুড়ে আটকানো হচ্ছে। জলপাইগুড়িতে এখনো পর্যন্ত কি রয়েছে? জলপাইগুড়িতে আমাদের বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি, কিন্তু সেরকম আটকানো কোনো খবর পাইনি। কারণ আমাদের কর্মীরা গতকালই অনেকে বেরিয়ে গেছেন। আজকেও আমরা, যেহেতু আমাদের ট্রেনগুলো 3টে করে কোচ নেওয়া হয়েছে, পুরো ট্রেন নেওয়া নেই, যেখানে পুরো ট্রেন নেওয়া হয়েছে সেগুলোকে তারা আটকানো বেশি করে চেষ্টা করছে। জলপাইগুড়ির সমাবেশ থেকে শুভেন্দু সহ বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল মুখপাত্র দেবাংশুর। সোমবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত মিছিলে অংশ নেন তৃণমূল মুখপাত্র। এরপর মাদ্রাসা ময়দানে আয়োজিত এক সমাবেশ মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে তিনি বক্তব্য রাখেন। নির্বাচনের সময় এসেছিলাম, মাঝে একবার এসেছিলাম, আমার মনে আছে, দৌমোহনীতে তখন রেল দুর্ঘটনা। আপনারা জানেন আজ থেকে কয়েক মাস আগে, সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ঘটেছিল। প্রায় 8-9 জনের মতো মানুষ মারা গিয়েছিলেন, 9 জন। এই দুর্ঘটনা যখন ঘটে, রেলের আধিকারিক, বিজেপির নেতা, কেন্দ্রের মন্ত্রী, বিজেপির সাংসদ পৌঁছানোর আগে, যদিও রেলটা কেন্দ্রের সাবজেক্ট, আমি এটা গর্ব করে বলতে পারি আমার জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবার আগে পৌঁছে গিয়ে তাদেরকে উদ্ধারের কাজে হাত লাগিয়েছিল সৈকতদার নেতৃত্বে। এটা গর্ব করে বলতে পারি, এবং এটাই প্রমাণ করে তৃণমূল মানুষের পাশে আছে আর বাকিরা শুধু ভাষণবাজিতে আছে। মানুষের বিপদে আপদে সবার আগে কিন্তু তৃণমূলের কর্মীটাকেই বাড়ির পাশে পায়। কিন্তু আমি শুধু কয়েকটা কথা আপনাদের বলি মায়েরা দাদারা। শুভেন্দু অধিকারী এখানে এসে তৃণমূলের স্থানীয় নেতৃত্বকে অনেক আক্রমণ করেছে, এবং তার প্রত্যুত্তরে সৈকতদা জয় শাহের কথা বলেছে। জয় শাহকে অমিত শাহের ছেলে। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, শুভেন্দু অধিকারী আজকে তৃণমূলের স্থানীয় নেতাদের আক্রমণ করছে, তার উত্তর কি আমার নিজের দেওয়া ঠিক না আমার নিজের দেওয়াটা ঠিক না? শুভেন্দু অধিকারী এই যে স্থানীয় নেতৃত্বকে আক্রমণ করছে, আমাদের হয়েও তার উত্তরটাকে শুভেন্দু অধিকারী দেবে। শুনবেন শুভেন্দু অধিকারীর আক্রমণের জবাব শুভেন্দু অধিকারী, একটু শুনুন। সভাপতির বেটা, তার 50 লক্ষ টাকা ছিল, এখন 80 কোটি। এত তাড়াতাড়ি বৃদ্ধি ভারতবর্ষে কারণ নেই। তাহলে শুভেন্দু অধিকারীর প্রশ্নের জবাব শুভেন্দু অধিকারী দিচ্ছে। এমন সুবিধাজনক অবস্থায় থাকা একজন বিরোধী, এটা কিন্তু আমাদের জন্য খুব ভালো। মানে তারই প্রশ্নের উত্তর তারই উত্তর দিয়ে কাউন্টার করা যায়, আমাদের দেওয়ার কোনো দরকার নেই। তাহলে উনি কি বলছেন? ভারতীয় জনতা পার্টির তৎকালীন সভাপতির বেটা জয় শাহ, সেই সভাপতিকে ব্রিগেডের মাটিতে লুটিয়ে প্রণাম করেছে। লুটিয়ে প্রণাম করতে করতে কি বলেছে? বাবা নারদা থেকে বাঁচিয়ে দে, সারদা থেকে বাঁচিয়ে দে, তোমার মিছিল করে দেবো, ঘুরে দেবো, হেঁটে দেবো, একটু সারদা নারদা থেকে বাঁচিয়ে দাও। কারণ আপনি দেখবেন যখনই বিজেপি এরকম কাজকর্ম করে, আপনার গ্যাসের দামটা বাড়ায়, আপনার গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, সর্ষের তেলের দাম ঊর্ধ্বমুখী, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে। মাকে যদি বলি মা আলু পোস্ত করে দাও, মা বলে তো সোনার আংটিটাতে বেঁচে আলু পোস্ত কিনবো। এইরকম মার্কেটের অবস্থা। কেরোসিন তেল ছিল 20 টাকা, সেখান থেকে 100 টাকা। তো এই অবস্থা, এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি। এর বিরুদ্ধে কিন্তু মানুষ লড়াই করছে। হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বক্তব্য দীর্ঘায়িত করবো না। শুধু আপনাদেরকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন, কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু যা বলে সেটা করে দেখায়। বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্যসাথীর কার্ড বলেছিলেন নেত্রী, করে দেখিয়েছেন। লক্ষ্মীর ভান্ডার বলেছিলেন, করে দেখিয়েছেন। শুভেন্দু অধিকারীদের জ্বালা হওয়ার একটাই কারণ, কারণ এই মহিলা যা বলছেন তাই করে দিচ্ছেন, তাই মানুষের বিশ্বাস আরো বেশি করে জিতে নিচ্ছেন। তাই এদের টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে ধরো। আর এরা বুঝতে পেরেছে, জানেন তো, অসুরের যারা বংশধর হয়, অসুরের যারা সঙ্গে সেনারা থাকে, তারা জানে তাদের অসুর মহারাজ বধ হতে চলেছে, তারা ওই জন্য খুব লাফালাফি করে। মহিষাসুরের এরকম লোকজন ছিল। তো শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে তাদের টপ লিডার তাদের বধ করার জন্য বাংলার মাটি থেকে হাওয়াই চপ্পল পরে একজন রওনা দিয়েছে দিল্লির উদ্দেশ্যে। তাই ভয়ে চতুর্দিকে ছোটাছুটি করে বেড়াচ্ছে। আরশোলা উল্টে গেলে দেখবেন কেমন করে, দেখেছেন? আরশোলা উল্টে গেলে কেমন করে? শুভেন্দু অধিকারী এখন ওরকম করছে রাজ্য জুড়ে, ঠ্যাংটা ছটফট করতে করতে নাড়াচ্ছে। বুঝতে পারছে তাদের পরিণতি কি। কারণ কংসকে কানে কানে গিয়ে কেউ বলে দিয়েছিল, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে।
নরেন্দ্র মোদীকেও কানে কানে গিয়ে কেউ বলে দিয়েছে তোমারে বদিবে যে ওই কালীঘাটের টালির চালের ভেতরে বাড়িছে, এবং সেই কারণে তাদের এত ভয়, তাদের এত ভীতি। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, বৃষ্টি নেমে গেছে, আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কাদা রয়েছে বৃষ্টির মধ্যে, তাও এত মানুষ এসেছেন। আমি প্রত্যেককে আরো একবার ধন্যবাদ বলি। শুধু আপনাদের থেকে আরো একবার জানতে চাই, দিদি পাশে আছেন তো? বলার জোরে আছেন তো? আপনি খারাপ মানুষ পাবেন। আমি বলছি আমি ধরুন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে খারাপ মানুষ নেই? পয়সা নিয়ে সিমেন্টের মধ্যে 2 নম্বরই জিনিস মেশাচ্ছে, নেই? মার্কেটে আছে, কিন্তু বেশিরভাগই ভালো ইঞ্জিনিয়ার আছে, তার জন্যই তো বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। আচ্ছা, ডাক্তারবাবু যদি 100 জন থাকে, তার মধ্যে 5 জন এমন ডাক্তারবাবু নেই যিনি ইচ্ছা মতো নিজের পছন্দের ক্লিনিকের নামটা লিখে দিচ্ছে যে ওখান থেকে টেস্ট করিও, কারণ ওখান থেকে টেস্ট করালে কমিশনটা যাবে? আছে তো, কিন্তু সবাই কি সেরকম না? ওর জন্যই তো আমরা বেঁচে আছি। পুলিশের মধ্যে খারাপ নেই? আছে। সাংবাদিকদের মধ্যে খারাপ নেই? 90 জন ভালো হলে 10 জন খারাপ মানুষ আছে। সমস্ত পেশাতে ভালো আছে, খারাপ আছে, তাহলে রাজনীতিতে হবে না কেন? রাজনীতি কি সমাজের বাইরে? কিন্তু তফাৎ এখানে হয় যে কোন রাজনৈতিক দল সেই খারাপ মানুষগুলোর সাথে কি ব্যবহার করছে। যেমন আমাদের সবচেয়ে বড় উদাহরণের নাম কি? ধরুন পার্থ চট্টোপাধ্যায় কোন পদে ছিলেন? তৃণমূলের মহাসচিব এবং রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী। একটা অভিযোগ উঠলো, তিনি গ্রেফতার হলেন। তৃণমূল কংগ্রেস কি করলো? 6 দিনের মধ্যে তাকে দল থেকে সরালো, তাকে সরকার থেকে সরালো। এটা তৃণমূলের উদাহরণ। এবার আমি উল্টো দিকের উদাহরণ দিই, সুপ্রিয় কিছুটা টাচ করেছে। ধরুন আসামের হেমন্ত বিশ্ব শর্মা, তিনি যখন কংগ্রেসে ছিলেন, এই বিজেপি হেমন্ত বিশ্ব শর্মার বাড়িতে গিয়ে ধর্ণা করে বলতো সারদার চোর হেমন্ত, গ্রেপ্তার হচ্ছে না কেন, মনমোহন সিং জবাব দাও। হঠাৎ একদিন কি হলো, এই হেমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে চলে গেলেন, প্রথম বিজেপির সরকারের স্বাস্থ্যমন্ত্রী হলেন, আর এখনকার বিজেপির সরকারের মুখ্যমন্ত্রী। তার মানে কি? বিজেপি বলছে অসাধারণ চুরি করেছো তো বাবা তুমি, না তুমি যে কায়দায় চুরি করেছো তোমার জন্য কংগ্রেসে থাকাটা ঠিক না, তুমি বিজেপিতে আসো, তোমার চুরির লেভেলটা এত বড়, তোমাকে মুখ্যমন্ত্রীর পদ দিয়ে দেবো। ব্যাস, মুখ্যমন্ত্রী করে দিল। দ্বিতীয় উদাহরণ আমাদের রাজ্যে আসুন, শুভেন্দু অধিকারী, চুরিতে অভিযোগ উঠলো সারদা, এবং নারদায় ভিডিও দেখা গেল, একটু সুপ্রিয় হাত তুলতে বললো, আপনারা সবাই দেখেছেন ভিডিওটা। অমিত শাহের কাছে গেল, নরেন্দ্র মোদীর কাছে গেল, বললো স্যার এত চুরি ছাড়ছিলাম, সারদার টাকাকে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়ে গেল স্যার, আমি শুধুমাত্র 5 লাখ টাকা ছোঁয়াই মুড়ে নিয়েছি বলে কোনো পদ পাবো না, ছোট চোর বলে? তখন অমিত শাহ নরেন্দ্র মোদী বললো না না, সবে তো হাত পাকাতে শুরু করেছিস, ঠিক আছে, তোকে তো এখনই মুখ্যমন্ত্রী করতে পারবো না, বিরোধী দলনেতা, তোর চুরির পুরস্কার বলে ওকে করে দিল বিরোধী দলনেতা। তার মানে একটা রাজ্যে চোরের অভিযোগ থাকায় মুখ্যমন্ত্রী, আরেকটা রাজ্যে চুরির অভিযোগ থাকায় বিরোধী দলনেতা, আর তৃণমূল কংগ্রেসে চুরির অভিযোগ থাকায় বহিষ্কার। এবার আপনারা বলুন কোন রাজনৈতিক দলের পক্ষে আপনাদের রাজনৈতিকভাবে থাকা উচিত? চোখের সামনে উদাহরণ। মংপং জঙ্গলে জখম হাতির খোঁজে তল্লাশি শুরু করেছে বন দপ্তর। গত শনিবার রাতে ট্রেনের ধাক্কায় একটি হাতি জখম হওয়ার খবর পায় কালিম্পং বন বিভাগের কর্মীরা। রবিবার দিনভর জঙ্গলে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি জখম হাতিটির। সোমবার সকাল থেকে ফের মংপং জঙ্গলে হাতিটির খোঁজ শুরু করেছে বনকর্মীরা। বন দপ্তরের মালবাজার রেঞ্জের বন্যপ্রাণ শাখার রেঞ্জার দীপেন সুব্বা জানান, শনিবার রাতেই ট্রেনের ধাক্কায় হাতি জখমের খবর পেয়েছেন। রেল লাইনের পাশে রক্তের চিহ্নও মিলেছে। রবিবার জখম হাতির খোঁজ না মেলায় সোমবার সকাল থেকে ফের তল্লাশি শুরু করেছেন তারা। এই তল্লাশিতে গরুমারা থেকে আনা হয়েছে 2টি কুনকি হাতি, রয়েছে বেঙ্গল সাফারি পার্কের 2 চিকিৎসক এবং ট্রাঙ্কুলাইজ করার টিম। এখনো পর্যন্ত জখম হাতির খোঁজ মেলেনি। তাদের অনুমান গুরুতর জখম হয়ে হাতিটি আশ্রয় নিয়েছে গভীর জঙ্গলে। ये हाथी गोरुमारा से लेके हम लोग आ रहे हैं, तो विशेष करके यहाँ परसों रात को एक इन्फॉर्मेशन मिला था कि एक ट्रेन ने हाथी को धक्का दिया है, तो वो मोंगपोंग रेंज से हम लोग को खबर मिला। तो मोंगपोंग रेंज में कल आके हम लोग ने भी मोंगपोंग जो स्टाफ है उनके साथ ये एरिया उनका कंपार्टमेंट 9 में ये हाथी है, तो वो सर्च किया था। तो वो विशेष करके उसको पीछे पाँव में लगा है, और वो जो उसका पीछे का पाँव थोड़ा ड्रैग करके चल रहा है। तो इसी के चलते हुए ये हाथी को कितना चोट लगा है, क्या है, ये हाथी को जायजा किया जाएगा, और इसका ट्रीटमेंट करने के लिए ये कुंकी हाथी को लेके आया है। कितना लाए हैं? 2 ठो कुंकी हाथी लाया है। कहाँ से लाइए? ये गुरुमारा से। क्या नाम है इसका? इसका एक का नाम है भोलानाथ, एक बसंत। तो अभी इनका ट्रीटमेंट सर्चिंग चल रहा है? अभी थोड़ी देर में ऑपरेशन शुरू होगा, तो उसके बाद ये अभी सुना जा रहा है कि ये हाथी जो लेग ड्रैग करके जा रहा है, ये कंपार्टमेंट 10 में है अभी। कंपार्टमेंट 10 में। आपका नाम सर? मेरा नाम दीपेन सुब्बा, मैं
वाइल्ड लाइफ स्क्वाड 2 मालका रेंज अफिसर। একদিনের টি ট্যুরিজম পরিষেবা জেলায় চালু করতে চলেছে জেলা প্রশাসন। এ নিয়ে সোমবার অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্যের উপস্থিতিতে জলপাইগুড়ি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন জেলার ক্ষুদ্র ও বৃহৎ চা বাগানের মালিক ও সংগঠনগুলির প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অতিরিক্ত জেলা শাসক ট্যুরিজম জানান, জেলা শাসকের নির্দেশ মতো গাইডের এই টি ট্যুরিজম প্যাকেজ চালু করা হচ্ছে। পুজোর আগেই যাতে এই প্যাকেজ শুরু করা যায় তার প্রস্তুতি শুরু হয়েছে। এজন্য ট্রান্সপোর্ট থেকেও যথেষ্ট সাহায্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ছাত্রছাত্রীরা যাতে এর সাথে যুক্ত হতে পারে তার প্রস্তুতি চলছে। অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে তাদেরও যথেষ্ট সহায়ক হবে একদিনে এই ট্যুরিজম প্যাকেজ বলে জানান অতিরিক্ত জেলা শাসক। পাশাপাশি পর্যটকরা চা বাগানের পাতা তোলা, ফ্যাক্টরিতে কিভাবে পাতা থেকে চা তৈরি করা হয়, এই সব কিছুই খুব কাছ থেকেই উপভোগ করতে পারবেন। ক্ষুদ্র বাগানের পাশাপাশি বড় বড় চা বাগানেও এই প্যাকেজ ট্যুরের ব্যবস্থা থাকবে। উল্লেখ্য, এই প্যাকেজের সাথে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলোও কাজ করবে। এতে তারাও অনেক লাভবান হবেন। পাশাপাশি স্থানীয় ভিত্তিতে অনেকেরই যেমন কর্মসংস্থান হবে, তেমনি পর্যটকেরাও যথেষ্ট আনন্দ নিতে পারবেন বলে জানান চা বাগান মালিক ও সংগঠনগুলোর প্রতিনিধিরা ছিলেন। আমরা সবাই ওনাদের যে গাইডেড ট্যুর নিয়ে যে আলোচনা, সেটা খুব সাফল্যমণ্ডিত এবং এটাকে আমরা বড় বাগানের পক্ষ থেকে একদম স্বাগত জানাচ্ছি। আমার একটা জিনিস হচ্ছে যে চা তো রয়েছেই, চায়ের সঙ্গে একটা অর্থনৈতিক সমৃদ্ধি এবং চায়ের যে প্রমোশন, এই দুটোকে যদি প্যাক্ট করা যায় তাহলে আমার মনে হয় যে একটা অর্থনীতিগতভাবে একটা সমৃদ্ধি হবে, প্লাস চাকে তুলে ধরার একটা জায়গা তৈরি হবে। চা তো রয়েছে, তার সঙ্গে আনুষঙ্গিক যে গাইডেড ট্যুরের মাধ্যমে হয়তো একটা ওয়ান ডে প্যাকেজই হোক, কিন্তু চা লোকে দেখতে আসবে। কেন শুধু চা বাগান দেখতে তো আসবে না, সেখানে ধরুন একটা ট্যুরিজমটাকে আরও ভালো করে যদি শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেখানে সব দিক থেকে সুবিধে। আমরা বলেছি যে টি ট্যুরিজম নিশ্চয়ই একটা খুব সাফল্যমণ্ডিত জায়গা, কিন্তু হোমস্টের ক্ষেত্রে আমরা বলেছি যে একটু ভেবে দেখা দরকার, কারণ অনেকগুলো আইনগত ত্রুটি বিচ্যুতি, বাধা বিপত্তি অনেক কিছু রয়েছে, অব্লিগেশন, সেইখানটা যেন ভেবে দেখা হয় বড় বাগানের ক্ষেত্রে। কারণ লেবার কোয়ার্টারকে দেওয়ার ক্ষেত্রে অনেক কটা ফ্যাক্টর রয়েছে, তো সেইখানে যদি টি ট্যুরিজমকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সেইখানে এই গাইডেড ট্যুর খুবই সাফল্যমণ্ডিত হবে এবং আশা করি যে তাদের যে প্রথম দিকের যে ধাপ, তারা যে সহযোগিতা চেয়েছেন, আমরা সব সময় এগিয়ে থাকবো। এবং আমাদের ধরুন এই যে বড় দিঘি বা মালবাজার সাইডে একটা এইরকমভাবে চিন্তাভাবনা হচ্ছে যে ওয়ান ডে প্রোগ্রাম, সেইটা যদি করা যায় খুব ভালো হবে। চা ফ্যাক্টরি বা যেটা দেখুন, শুধু চা বাগান দেখলে তো হবে না, কীভাবে চা প্রসেসিং হতে পারে, কীভাবে চায়ের বিভিন্ন টাইপের চা, এখন অর্নামেন্টাল টি আসছে, সিটিসি চা, অর্থোডক্স চা। এখন দার্জিলিং পাহাড় তো টোটালি অর্থোডক্সের উপর নির্ভর করে, কিন্তু আপনি যদি সিটিসির ক্ষেত্রে দেখেন, সেখানে জলপাইগুড়ি এই যে প্রশাসনিক উদ্যোগটা, সেটা নিশ্চয়ই খুব সাফল্যমণ্ডিত হবে। কারণ শুধু অর্থোডক্স চা তো নয়, এখন অর্থোডক্স তো আমাদের সমতলেও বানাচ্ছে। তো সুতরাং অল টাইপস অফ ভ্যারাইটি যে থাকে চায়ের, সেটা যদি দেখাতে যায়, তার সঙ্গে ধরুন প্রত্যেকের একটা চা সম্বন্ধে, ধরুন আমাদের টি ম্যানেজমেন্টের উপরে একটা কোর্স রয়েছে, তো ফলে সেই ছাত্ররা যে শুধুমাত্র চায়ের সঙ্গে রিলেটেড যে সার্ভিসে আসবে সেটা নয়, বাইরের আকৃষ্ট হবে তখনই যে তারা এই পড়াশোনাটার প্রতি যে আকৃষ্ট হবে, সেটাও কিন্তু দরকার আমি মনে করি। তো ফলে এই টোটাল গাইডেড ট্যুরটার মাধ্যমে ছাত্র হোক বা সামাজিক ক্ষেত্রে হোক, সোসাইটির সমস্ত কিছু দিক থেকে হোক, আমার মনে হয় সেটা শিল্পের ক্ষেত্রে একটা বাগানের খুব সমৃদ্ধই হবে। থ্যাংক ইউ। নামটা একটু বলুন। সুমিত ঘোষ, সেক্রেটারি টি অ্যাসোসিয়েশন অফ টেরাই ট্যুয়ার্স। রাজ্য সরকার তথা জেলা প্রশাসনের যে উদ্যোগটা, এটাকে আমরা হোল হার্টেডলি স্বাগত জানাই। এবং আমাদের এখানে মোটামুটি প্রায় স্মল টি গ্রোয়ার আমাদের ডিস্ট্রিক্টে প্রায় 32 জনের মতো অ্যাপ্লিকেশন করে দিয়েছে। এবং আমরা যেটা ম্যাডাম যে মিটিং ডেকেছিলেন গাইডেড ট্যুর, তা আমরা ওনাকে ওপেন অফার দিলাম যে আমাদের যদি ছোট বাগানে যে হোমস্টে যেগুলো আছে, সেগুলোতে আমরা গাইডেড ট্যুরের সব রকম সহযোগিতা করব। এবং শুধু তাই না, আমরা আমাদের জেলার পর্যটনের বিকাশে আমাদের যদি কোনো সাহায্য দরকার হয়, সেই ব্যাপারে আমরা জেলা প্রশাসনের সাথে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কাজ করতে। না, আমরা সেখানে শুনুন, মেইনলি হচ্ছে আজকে যদি পাহাড়ের কোনো চা বাগানে যান, সেখানে আপনার এক রাত্রির খরচা আছে 32 থেকে 35 হাজার টাকা। আমরা তার অনেক কম পয়সাতে এবং বিশুদ্ধ পরিবেশে এবং কিভাবে চা তৈরি করা হয়, চায়ের সাথে চা কিভাবে বানাতে হয়, চা কিভাবে খেতে হয়, সেটা যেমন আমরা বোঝাবো, তেমনি আমরা আমাদের যে প্রপার্টিগুলো আছে সেগুলোতে আমরা স্পাইস গার্ডেন, মানে সেখানে তেজপাতা, গোলমরিচ, সুপারি, নারকেল এবং পুকুর আছে, ওয়াটার বডি, সেখান থেকে মাছ তুলে তাদেরকে আমরা ফ্রেশ মাছটাও খাওয়াবো এবং অর্গানিক জিনিস খাওয়াবো। মানে টোটাল যেটা আমরা বলতে চাচ্ছি যে শুধু হোমস্টে না, টি ট্যুরিজমে যেগুলো দরকার, মানুষ শুধু তো এসে তো একটা জায়গায় থাকবে না, শুধু চা না,
চায়ের সাথে জড়িত আনুষঙ্গিক যে বিষয়গুলি সেগুলো ব্যাপারে আমরা তাদেরকে একটা সম্যক জ্ঞান দেবো। যে কতটা আশা করছেন যে কতটা সাফল্য এই ক্ষেত্রে পাওয়া না যাবে? দেখুন, জেলায় তো বোধহয় প্রথম হচ্ছে না জলপাইগুড়িতে একটা গাইডেড, যেহেতু জলপাইগুড়ি ডুয়ার্স একটা বড় মানে চায়ের বিশাল জায়গা, সুতরাং এখানে গাইডেড চায়ের যে টি ট্যুর যেটা করতে যাচ্ছে জেলা প্রশাসন, এটা সত্যিই ভালো এবং আমার মনে হয় এটাতে আমরা আশাবাদী, কিন্তু একটু সময় লাগবে ঠিকই, কারণ এটাকে প্রচার করতে হবে বড়োভাবে, ইন্টারন্যাশনালি ন্যাশনালি প্রচার করতে হবে বিভিন্ন ফেয়ারগুলোতে, যেগুলোতে মানে ট্যুরিজম ফেয়ার হয় বা একটা খুব বড় প্রমোশন দরকার। তাহলে জলপাইগুড়ি যেমন টি আছে, ট্যুরিজম তো আছে, টিম্বারও আছে, ট্যুরিজমকে আরও আমরা বেশি একটা রোবাস্ট রিফর্মের দিকে নিয়ে যেতে পারবো। দেখুন, আমরা এটা কি হলো 2019-এ যে টি ট্যুরিজম পলিসিটা আসলো তার মধ্যে একটা বটলনেক আছে, ওটা ম্যাডামকে হাইলাইট করলাম। সেটা হচ্ছে যে আমি থার্ড পার্টিকে এনে করতে পারি না, আর চা বাগানের ম্যানেজমেন্টের এই এক্সপার্টাইজ নিয়েই ভালো করে একটা ট্যুরিজম চালায়। এই বটলনেকটাকে দূর করতে হবে, নালে এটা গতি পাবে না। 1, 2 নম্বর হচ্ছে যে আমরা মানে কি বলে হোমস্টে ট্যুরিজমের ব্যাপারে আমাদের রিজার্ভেশন জানিয়েছি যে হোমস্টে ট্যুরিজম, যেহেতু আমাদের ল্যান্ডটা লিজ ল্যান্ড, হোমস্টে ট্যুরিজমটা আপনারা প্রমোট করুন ফর স্মল গোয়ার্স যারা নিজেরা জমির মালিক, ঠিক আছে? আর বাকি ট্যুরিজমের ব্যাপারে অনেকেই ইন্টারেস্টেড হচ্ছে। এখন আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বেশিরভাগ ট্যুরিজম সেন্টারই হচ্ছে হাই এন্ড ট্যুরিস্ট, অনেক টাকা লাগে। তো আমরা ভাবছি এরকমভাবে যে আমরা এরকম ম্যানেজমেন্টও আমাদের করতে হবে যে যাতে একটু কম টাকাতেও চা বাগানে থাকা যায়। সেটা কি আপনাদের বাংলো না হতে পারে, আমার আদার কোয়ার্টার্স হতে পারে, কিন্তু চা বাগানে থাকতে পারে, এটাই ভাবনা চিন্তা। এই ব্যাপারে এখন ওনারা অন্য একটা কাজের জন্য আজকে মেনলি ডেকেছিলেন, ওনারা একটা গাইডেড ট্যুর করবেন স্টুডেন্টদের নিয়ে, যেটাকে ওনারা ছবি তুলে করে লোককে অ্যাট্রাক্ট করতে পারে। স্টুডেন্টদের নিয়ে করবেন, সেটা ম্যাডাম ভালো করে বলে দিতে হবে। হ্যাঁ, গাইডেড ট্যুর বলুন। এরিয়া ম্যাডাম জলপাইগুড়িকে ট্যুরিস্ট ম্যাপে, বাঙালের ট্যুরিস্ট ম্যাপে আর ভালো করে ওনারা নিয়ে আসতে চেয়েছেন। ওর মধ্যে উনি টি গার্ডেনকেও ইনভলভ করতেছেন, গাইডেড ট্যুর ফর দ্য টি গার্ডেন্স, টি ট্যুরিজম, অন্য হোমস্টে ফ্যাসিলিটিজ অ্যাট দ্য টি গার্ডেন, ওরা সব ওনারা ডিসকাস করেছেন। কতটা সুবিধা হবে মনে হয় যে এই ট্যুরিজম এর ফলে কারা কারা সুবিধা হবে বা কীরকম? এটা তো খুব ভালো হবে, এমনি তো ট্যুরিজম তো আছে নর্থ বেঙ্গলে এরকম, কিন্তু যখন টি গার্ডেনের সঙ্গে জড়িত হয়ে যাবে তো আর ভালো হবে, টি গার্ডেনের জন্য ভালো আর ট্যুরিস্টের জন্য। স্থানীয় ভিত্তিতে কোনো সুবিধা হবে? নিশ্চয়ই স্থানীয় ভিত্তিতে তো লাভ হবে, যখন ট্যুরিস্টরা রুরাল এরিয়াতে থাকবে, চা বাগানে থাকবে, তো ওখানকার আমরা লোকাল কুজিন ওখানে ওরা পাবে, লোকাল সেলফ হেল্প গ্রুপকে ওরা ইনভলভ করতে চায় গভর্নমেন্ট, খুব ভালো, লোকালদের জন্য খুব ভালো হবে। জলপাইগুড়িতে এই প্রথম মহিলা কাবাডি দল চ্যাম্পিয়ন হলো। গত 9 থেকে 11 সেপ্টেম্বর মুর্শিদাবাদের ভগবান গোলায় আয়োজিত হলো আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা। সেখানে রাজ্যের বিভিন্ন জেলার দলকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে এনেছে জলপাইগুড়ির মেয়েরা। তাদের এই অসাধারণ সাফল্যে দারুণ খুশি জলপাইগুড়ির ক্রীড়া মহল। জলপাইগুড়ির অন্যতম ক্রীড়া কর্মকর্তা অলোক সরকার বলেন, এই প্রথম জেলা মহিলা কাবাডি দল এত বড় সাফল্য অর্জন করল। কোচবিহার, আলিপুরদুয়ার, বর্ধমান ও উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলার মহিলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ি। সোমবার জলপাইগুড়িতে ফিরে আসার পর চ্যাম্পিয়ন দলের মেয়েদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন লক্ষ্মী বাগচি, সন্তু চ্যাটার্জি সহ অন্যান্যরা এখানে ছিলেন। তারা এই বিজয়ীদের সংবর্ধনা তুলে দেন। এটা একটা বিরাট সাফল্য আমাদের জলপাইগুড়ি উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের জন্য, কারণ বিগত বহুদিন যাবৎ উইমেন স্পোর্টসের এই ধরনের সাফল্য আমরা পাইনি। তো যাই হোক, কাবাডি অ্যাসোসিয়েশনের আন্ডারে আমরা এই কাবাডি খেলাটাকে প্রমোট করার জন্য ভীষণভাবে চেষ্টা করে আছি ব্যক্তিগতভাবে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাদের মোহনদা মাথার উপর আছেন, ওনার আন্ডারে আমরা জেলাওয়ারি কাবাডির জন্য ছেলে মেয়েদের উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করছি এবং এটা আন্তঃজেলা, রাজ্য, আমাদের ন্যাশনালেও এবছরও ন্যাশনাল একটা মেয়ে চান্স পেয়েছে দীপান্বিতা রায়। আমরা আশা করব আরও উন্নতি করবে। আমরা এবছর ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার 20-তে রানার্স হয়েছি কাবাডিতে। এবার উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের ইন্টার ডিস্ট্রিক্ট মিটে ভগবানগোলায় যে খেলা অনুষ্ঠিত হলো,
9, 10, 11 সেই খেলার সমস্ত দলকে কুচবিহার, আলিপুরদুয়ার, বর্ধমান, নর্থ 24 পরগনা এদেরকে হারিয়ে ফাইনালে মধ্য কলকাতাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের কাছে এটা বিরাট গর্বের ব্যাপার। এতগুলো টিমকে কারোর কাছে গ্রুপ লিগেও হারেনি, কারোর কাছে হারেনি, সবার কাছে জিতে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়ে তারা ফিরে এসেছে। এটা জলপাইগুড়ি উইমেন স্পোর্টস ক্লাবের অ্যাসোসিয়েশনের পক্ষে একটি গৌরবের দিন। আমাদের স্যার সুপ্রিয় স্যারের জন্য এত দূর আমাদের যাওয়া সব থেকে, আর আমাদের মাঠের মধ্যে যে সকল সৌরভ ছিল ওদের আর প্রচেষ্টায় আমরা আর কি এত দূর এগিয়েছি। খুব ভালো করে খেলছি ওখানে। আর সব থেকে আমার ভালো লেগেছে আমি টিমের ক্যাপ্টেন হয়ে আমার দলে যে দুজন খেলেছে দীপ্তি আর সঙ্গীতা, ওরা খুব ভালো খেলেছে। একজন বেস্ট রেডার আর একজন বেস্ট কেচার হয়েছে। আরও আমার টিমকে এগিয়ে নিয়ে যাবো তাই চাই আমি। জয়মণি রায়। কি বলবো, আমি ব্যক্তিগতভাবে আজকে অত্যন্ত আনন্দিত এই জন্যে যে 1963 সনে 1963-তে প্রথম আমরা জলপাইগুড়ি আন্তর্জেলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হই। এটা একটা বিরাট গৌরব, সেই গৌরব নিয়ে আজও আমরা চলছি। সেখানে আজকে আমাদের উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফে যে কবাডি প্রতিযোগিতা আন্তর্জেলা হয়েছে তাতে আমাদের জলপাইগুড়ি জেলা বিজয়ী ডাক্তার লাভ করেছে। এটা সমপরিমাণই গৌরবের জায়গা এবং আমি সমস্ত খেলোয়াড়দের এবং যারা কর্মকর্তার সঙ্গে গিয়েছিল তাদেরকে আমার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। উত্তরবঙ্গের শিল্পোন্নয়নের উদ্দেশ্যে রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাজার নর্থ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে চা শিল্প, পাম তেল উৎপাদন সহ বিভিন্ন শিল্পের উন্নতি নিয়ে আলোচনা হয়। বিজেপির নবান্ন অভিযানে পুলিশি বাধা, রেল স্টেশন যাওয়ার পথে লোহার ব্যারিকেড করে রাস্তা আটকে পুলিশ, ঘটনায় উত্তেজনা ছড়ালো তুফানগঞ্জে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview